আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমাদের আজকে ট্রাইকোলজি অর্থাৎ হেয়ার রিলেটেড যে প্রবলেম সেটার তৃতীয় ক্লাস। আজকে ক্লাসের টপিক ছিল হেয়ার ট্রান্সপ্লান্টেশন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা চেষ্টা করব হেয়ার ট্রান্সপ্লান্টেশন বা চুল প্রতিস্থাপন আমাদের অনেকের কাছে একটা নতুন জিনিস, হয়তো অনেকে নাম শুনে থাকতে পারি। আমাদের দেশে এই হেয়ার ট্রান্সপ্লান্টেশন বা চুল প্রতিস্থাপন বেশ সফলভাবেই গত বেশ কয়েক বছর ধরে হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কেন এটা আসলে আমরা আলাদা একটা ক্লাস রেখেছি, এটার গুরুত্বটা কি সেটা নিয়ে আমরা চেষ্টা করবো একটু আলোচনা করার। আমরা শুরু করি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে। আমি ডাক্তার মাহবুব শাহিন, স্পেশালি ভিটিলিগো অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। বেসিক্যালি আই এম এ ডার্মাটোলজিস্ট। সিনিয়র কনসালটেন্ট হিসাবে আমি অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছি। সো হোয়াই হেয়ার ট্রান্সপ্লান্টেশন? কেন আসলে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা আমরা এটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন? কারণ হলো এটার যে ইন্ডিকেশনস অর্থাৎ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অথবা যদি এক কথায় বলি বল্ডনেস, টাক সমস্যা, ইট ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ডেভাস্টেটিং ফর দ্য পারসনস, particularly the young generations, young male or female, particularly those who are in universities or college. That's why it's really very, very important. যার চুল নাই, বিশেষ করে একটা ইয়াং ছেলে বা মেয়ের যখন চুলের সমস্যা ভোগে, তাদের যে কষ্ট এটা আসলে মানে এক্সপ্রেস করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। সেই জন্য আমাদের কাছে অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে আসলে চুলের সমস্যা এটা তেমন আর কি। যারা এই সমস্যাটায় ভোগেন তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে দে আর কমিটেড টু গো ফর সুইসাইড। সো দ্যাটস ওয়াই এটাকে আমি বলছি যে এটা সো ডেভাস্টেটিং অর ফ্রাস্ট্রেটিং। সো এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমেই এই যে বল্ডনেসের যে সমস্যা সেটার একটা পার্মানেন্ট আমরা সলিউশন দিতে পারি এবং এটার মাধ্যমে একজন ছেলে, ইয়াং ছেলে বা মেয়ে বা পুরুষ মহিলার তার যে কনফিডেন্স বা সেলফ এস্টিম এগুলিকে আমরা ইনক্রিজ করতে পারি এবং টাক মাথার যে পুরুষ বা মহিলা তাদের মাথায় যখন ন্যাচারাল হেয়ার গ্রো করে সেই চুলটাকে আবার তারা ন্যাচারালি ট্রিম করতে পারে, স্টাইল করতে পারে এবং ওভারঅল তাদের একটা আউটলুক ইমপ্রুভমেন্ট আসে এবং ডেফিনেটলি দিস ইজ ন্যাচারাল আউটলুক বিকজ দিজ আর দ্য ন্যাচারাল হেয়ার্স অ্যান্ড রেজাল্টস ইজ অবভিয়াসলি পার্মানেন্ট। সো দিজ আর দ্য কি পয়েন্টস। এই কি পয়েন্টসগুলি নিয়ে আজকে বেসিক্যালি আমি চেষ্টা করবো আলোচনা করার। সো আমরা তাহলে শুরু করি। হেয়ার ট্রান্সপ্লান্টেশন বেসিক্যালি জিনিসটা কি? ইট ইজ এ সার্জিক্যাল টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমাদের শরীরের একটা নির্দিষ্ট অংশের চুল বা হেয়ার ফলিকল আমরা মোবিলাইজ করে আমরা আরেকটা অংশে, অর্থাৎ যে এরিয়াটা বল্ড, যেটাকে আমরা রিসিপিয়েন্ট এরিয়া বলি, সেই জায়গায় যদি আমরা এটাকে রিপ্লেস করি বা সেটা জায়গায় যদি ইমপ্লান্ট করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হেয়ার ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়া থেকে হেয়ার ফলিকলকে আমরা রিমুভ করব, যে এরিয়াটাকে আমরা ডোনার এরিয়া বলি, এবং বল্ড এরিয়াতে আমরা এই ফলিকলটাকে যদি ইমপ্লান্ট করি সেটাকে রিসিপিয়েন্ট এরিয়া বলে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এবং এই টেকনিকটা বেসিক্যালি প্যাটার্ন হেয়ার লস, পার্টিকুলারলি মেইল প্যাটার্ন বল্ডনেসের ক্ষেত্রেই আমরা অনেক বেশি অ্যাপ্লাই করে থাকি। অ্যান্ড দিস ইজ এ মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল প্রসিজিওরস। এবং এখানে গ্রাফটের ভিতরে বেসিক্যালি যে ফলিকল থাকে সেই ফলিকলগুলি genetically they are resistant. That's why I told earlier this is a permanent solution. অর্থাৎ এই যে ফলিকলগুলিকে ইমপ্লান্ট করা হয় সেই ফলিকলগুলি জেনেটিক্যালি রেজিস্ট্যান্ট টু বল্ডিং, যার কারণে এই চুলগুলি আর পড়ে না। সো আমরা যদি একটু সংক্ষেপে হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করি, 1822 সালে জার্মান একজন ফিজিশিয়ান সেই প্রথম হেয়ার ট্রান্সপ্লান্টেশন কনসেপ্ট স্টার্ট করেন। পরবর্তীতে 1939 সালে একজন জাপানি ডার্মাটোলজিস্ট যার নাম হলো ডাক্তার ওকুদা, উনি প্রথম বার্ন পেশেন্টদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের মাধ্যমে হেয়ার রিস্টোরেশনের চেষ্টা করেছিলেন। পরবর্তীতে নিউ ইয়র্কে অ্যানাদার
গ্রেট ডার্মাটোলজিস্ট ডাক্তার নরম্যান ওরেনট্রিচ, যে নাকি প্রথম ইউএসএ তে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলেন মেল প্যাটার্ন বার্নেসের ক্ষেত্রে। সরি। সো পরবর্তীতে ডক্টর ভরিস, যিনি একদম লেটেস্ট যে মেথড এফইউই মেথড, সেই মেথডের মাধ্যমে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করেছেন দশকের শেষের দিকে, 19 শতকের শেষের দিকে। সো ইন্ডিকেশনস যদি আমরা বলি ইন জেনারেল, বেসিক্যালি এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য পারফেক্ট হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্ট, আইদার মেল অর ফিমেল। বার্ন স্কারের ক্ষেত্রেও আমরা এই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। এছাড়া অন্য যে কন্ডিশনগুলি আছে তার মধ্যে কিছু ডার্মাটোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে স্কারিং অ্যালোপেশিয়া হয়। ডিজিজ প্রসেস যদি আমরা স্টপ করে দিতে পারি এবং ডিজিজ প্রসেস যদি আর না থাকে, তখন ওই স্কারিং অ্যালোপেশিয়াতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি। কখন আমরা আসলে হেয়ার ট্রান্সপ্লান্টকে নো বলবো? হেয়ার ট্রান্সপ্লান্টকে নো বলার প্রথম হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। একজন পেশেন্ট আসলো, সে এসে বলল যে আমার এই টাক মাথায় আপনি আগের মতো চুল ভরে দিবেন। সো এটা খুবই অসম্ভব একটা বিষয়, কারণ গড গিফটেড যে হেয়ার, যে এরিয়াটা আসলে লস হয়, বল্ড হয়ে যায়, সেই জায়গায় হেয়ারের ডেন্সিটি থাকে হলো অ্যারাউন্ড, আমরা যদি বলি 80 to 100 ফলিকলস পার স্কোয়ার সেন্টিমিটার। সেই জায়গায় ট্রান্সপ্লান্ট করে আমরা 40 to 50 ম্যাক্সিমাম 60 গ্রাফট আমরা দিতে পারি, এর বেশি দেওয়া সম্ভব না। সো এই ধরনের আনরিয়েলিস্টিক এক্সপেক্টেড পেশেন্ট যদি আসে, অবশ্যই তাদের ক্ষেত্রে আমাদের ট্রান্সপ্লান্ট অ্যাভয়েড করা উচিত। অ্যাক্টিভ ডার্মাটোলজিক্যাল ডিজিজ, আপনারা জানেন সোরিয়াসিস, একজিমা, এই ধরনের অনেকগুলি ডিজিজ কন্ডিশন আছে, লাইকেন প্ল্যানাস, এগুলিতে স্কাল্পের ইনভলভমেন্ট হয়, হেয়ার ফলিকল ইনভলভমেন্ট হয়। সেই ক্ষেত্রে এই ডিজিজ অ্যাক্টিভিটি যদি থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে অ্যাভয়েড করতে হবে। ডোনার এরিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের যে পিছনের যে এরিয়াটা অক্সিপিটাল এরিয়া, সেটাকে আমরা ডোনার এরিয়া ধরি। সেই ডোনার এরিয়া যদি কারো দুর্বল থাকে বা ডোনার এরিয়ার যদি যথেষ্ট মানে ভালো না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ট্রান্সপ্লান্টটাকে নিরুৎসাহিত করি। এবং ডেফিনেটলি তা কারোর যদি কিলোয়েডাল টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টটাকে অ্যাভয়েড করব। হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক্যালি দুটো মেথড আছে। এই দুটো মেথডের মাধ্যমে সারা পৃথিবীতে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হয়। তার মধ্যে সবচেয়ে পুরাতন যে মেথডটি, সেটাকে বলা হয় ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন, যেখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে অক্সিপিটাল এরিয়া বা ডোনার এরিয়ার এক ধরনের স্কিনের স্ট্রিপ কেটে নিয়ে আসা হয়। এই হলো স্ট্রিপটা। এই স্ট্রিপের মধ্যে অসংখ্য হেয়ার ফলিকল আছে। সো কাটার পরে এখানে কিন্তু স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করা হয়, স্কিনটাকে ক্লোজ করে দেওয়া হয়, এবং যে স্ট্রিপটা আমরা নিয়ে আসি, সেই স্ট্রিপটাকে বিশেষ পদ্ধতিতে এটাকে বলা হয় হলো স্লিভারিং। হেয়ার ফলিকলগুলিকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কেটে সেপারেট করা হয়, এবং এই ফলিকলগুলিকে পরবর্তীতে রিসিপিয়েন্ট এরিয়া অথবা যে এরিয়াটা বল্ড এরিয়া, সেখানে ইমপ্লান্টেশন করা হয়। দিস process is called, বা this method is called follicular unit transplantation, that is FUT. Another method, যেটাকে আমরা লেটেস্ট মেথড বলছি, সেই মেথডটা হলো ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন অথবা FUE। এই FUE এর মাধ্যমে কোনো স্কিন কাটা হয় না, অর্থাৎ এখানে যেরকম স্কিনের স্ট্রিপ কাটা হয়েছে, এখানে কোনো স্ট্রিপ কাটা হয় না। এখানে যেটা করা হয়, এক ধরনের বিশেষ মোটরের মাধ্যমে, পাঞ্চের মাধ্যমে, যেটা আমরা দেখাবো পরে, পাঞ্চের মাধ্যমে প্রত্যেকটা হেয়ার ফলিকলকে আমরা আলাদা আলাদাভাবে তুলে নিয়ে আসা হয়, জাস্ট লাইক দ্যাট। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দিস ইজ হেয়ার ফলিকল। প্রত্যেকটা হেয়ার ফলিকল আলাদা আলাদা করে তুলে নিয়ে আসা হয়, নিয়ে এনে এই ফলিকলগুলিকে আমরা রিসিপিয়েন্ট এরিয়ায় ইমপ্লান্টেশন করি, বা রিসিপিয়েন্ট এরিয়া আমরা এটাকে ইনপুট দিয়ে দিই। সো দিস ইজ কল্ড ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। এই দুইটা মেথডের মাধ্যমে সারা পৃথিবীতে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়ে থাকে। FUEর কিছু মডিফিকেশন আছে, যেটি লাস্ট ডিকেডের মধ্যে হয়েছে। সেই মডিফিকেশনের মধ্যে একটা হলো DHI বা DHT, ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন অর ইমপ্লান্টেশন। বেসিক্যালি দিস ইজ FUE। এখানে কিছু মডিফিকেশন, যেটা হলো এখানে FUE-তে আমরা নর্মালি যেটা করি, ফলিকল এক্সট্রাক্ট করার পরে 2 থেকে 3 ঘন্টা আমরা এটাকে প্রিজার্ভ করি, পরবর্তীতে ইমপ্লান্টেশন শুরু করি। আর DHI বা DHT-তে যেটা ওনারা করেন, প্রত্যেকটা ফলিকল তুলে সাথে সাথে ইমপ্লান্ট করা হয়। অর্থাৎ এখানে বডির বাইরে ফলিকলটা রাখার যে টাইম,
সেই সময়টা অনেক কমিয়ে আনেন, অর্থাৎ তুলেই ওনারা এখানে ইমপ্লান্টেশন করে দেন। So this is the basic difference, otherwise the method is same. So these are the two basic methods, one is FUT, another is FUE. সো আজকে আমরা বেসিক্যালি FUE বা মডিফাইড FUE, অর্থাৎ আমি পার্সোনালি যে মেথডে করি সেই মেথডটা নিয়ে আমি একটু ডিসকাস করবো। এবং সারা পৃথিবীতে 70 to 80% হেয়ার ট্রান্সপ্লান্টেশন এই মুহূর্তে এই মেথডেই হয়, এবং দিস ইজ এ ভেরি কমফোর্টেবল এবং পেশেন্ট ফ্রেন্ডলি। সো এই মেথড নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। স্টেপস, এই FUE মেথডের স্টেপ আমরা জানি, দিস ইজ এ মিনিমালি ইনভেসিভ ডার্মাটো সার্জিক্যাল প্রসিডিওর। সো যেহেতু এটা ডার্মাটো সার্জিক্যাল প্রসিডিওরস, এই প্রসিডিওরস আমরা প্রি, পার এন্ড পোস্ট অপারেটিভ এই তিনটা ভাগে আমরা ভাগ করে একটু আলোচনা করব। প্রি অপারেটিভ যে মেজার্স বা প্রি অপারেটিভ প্রসিডিওরে আমরা যদি দেখি আমরা কি করি, বেসিক্যালি পেশেন্টকে আমরা যখন ফাইনালি সিলেক্ট করি যে তার আমরা ট্রান্সপ্লান্ট করব, হি ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট রিগার্ডিং মেইনটেনিং অল দ্য ক্রাইটেরিয়া, তখন আমরা তাকে কিছু জানেন যে কোনো সার্জারিতে প্রি অপারেটিভ কিছু টেস্ট করতে হয় চেক আপের জন্য। সেই টেস্টগুলি আমরা রুটিন চেক আপগুলি করে নিই, সাধারণত ব্লাড সুগার দেখে নেই, রেনাল ফাংশনটা আমরা দেখে নেই, একটু কোনো ইনফেকশন আছে কিনা সেটার জন্য অনেক সময় সিবিসিটা করি, বিটিসিটিটা করি, যেহেতু এখানে কিছুটা উজিং বা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, এবং অবশ্যই এইচবিসি যেটা আমরা রুটিনলি করে থাকি। তো এই টেস্টগুলি করার পরে আমরা সাধারণত রিপোর্টগুলি ওকে করার পরে ওনাকে ডেট দেওয়া হয়, শিডিউল দেওয়া হয়। তারপরে ফটোগ্রাফি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরি, আমার ক্লাস চলতেছে 1:30টার পরে, পেশেন্ট থাকলে 1:30টার পরে, হ্যাঁ 1:30টার পরে। সো ফটোগ্রাফিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন বল্ড পেশেন্ট ট্রান্সপ্লান্টের আগে কি অবস্থায় ছিলেন সেই ডকুমেন্টেশনটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে রেজাল্ট পেতে অন্তত 8 থেকে 12 মাস সময় লাগে। আমরা প্রত্যেকটা স্টেপে বা ধাপে ধাপে আমাদের ফটোগ্রাফগুলিকে স্টোর করতে হয়, যা তার যে চেঞ্জ হচ্ছে, ট্রান্সপ্লান্টের আগে কি অবস্থা ছিল, ট্রান্সপ্লান্টের পরবর্তীতে 2 সপ্তাহ পরে, 1 মাস পরে, 3 মাস পরে, 5 মাস পরে, এই যে স্টেপগুলি, এই সময়টাতে তার যে চেঞ্জ, তার ইমপ্রুভমেন্টটা, তার গ্রাফটের হেয়ারের গ্রোথটা, এই জিনিসগুলি দেখার জন্য ফটোগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফটোগ্রাফি ডার্মাটোলজিতে স্পেশালি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য মাস্ট। ডেফিনেটলি অ্যাজ ইউজুয়ালি যেহেতু একটা প্রসিজিওর সার্জারি, সুতরাং আমাদেরকে অবশ্যই ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে, এবং অবশ্যই আমরা কিছু প্রোফাইলেকটিক মেডিকেশনস দিই বিফোর সার্জারি। এগুলির মধ্যে অ্যান্টিবায়োটিক, কিছু অ্যানালজেসিক আছে, প্রোটন পানি ইনহিবিটর, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু সিডেটিভস আমরা দিয়ে থাকি পেশেন্ট রিল্যাক্সেশনের জন্য। এবং অবশ্যই তার ভাইটাল প্যারামিটারসগুলি দেখা হয়, আমরা রুটিনলি ভাইটাল প্যারামিটারসগুলি, পালস, ব্লাড প্রেশার এগুলি দেখে নিই। So then we'll go for the hairline design. This is the most important part of hair transplantation. কারণ আমরা যদি হেয়ারলাইনটাকে প্রপারলি ডিজাইন করতে না পারি, আমরা দিস ইজ আওয়ার হেয়ারলাইন, এবং এই হেয়ারলাইনটা সাধারণত ফ্রন্টাল এরিয়ার যে আইব্রো লাইন আছে, এই আইব্রো লাইন থেকে ইউজুয়ালি আমরা 7.5 to 8 সেন্টিমিটার অ্যাবাভ আমরা ফোরহেডটা রাখি, দিস ইজ আইডিয়াল। সো এটার উপর বেস করে আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করতে হয়, এই ক্যালকুলেশন করে এই অ্যাঙ্গেলগুলি, ফ্রন্টোটেম্পোরাল অ্যাঙ্গেলগুলিকে ঠিক করা লাগে, এবং হেয়ার লাইনটাকে আমরা তৈরি করে আমরা এই যে হেয়ার টোটাল এরিয়া অফ ইমপ্লান্টেশন, সেই এরিয়া অফ ইমপ্লান্টেশন আমরা ডিজাইন করি। হ্যাঁ, আমরা মেজার করি কতটুকু এরিয়ায় আমাদের ইমপ্লান্ট করতে হবে, সেই মেজারমেন্টের উপর বেস করে কিন্তু আমরা ঠিক করি যে কতটুকু গ্রাফট লাগবে। সো এই হেয়ার লাইন ডিজাইন and overall measurement is really very important for hair transplantation. So then we'll go for the trimming of the donor area, কারণ these are the donor area যেখান থেকে আমরা গ্রাফগুলি আসলে কালেক্ট করব। এই ট্রিম করার পরে আমরা এরকম দেখি, অনেক সময় আমরা পুরো এরিয়াটা ট্রিম করি, অনেক সময় পার্টিকুলার এরিয়া ট্রিম করি। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে আমরা কখনোই টোটাল স্কাল্পের আমরা ট্রিমিং করি না, ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র পার্টিকুলার ডোনার এরিয়া এবং ইমপ্লান্টেশনের সময় যে চুল থাকে সেটা ফাঁকে ফাঁকে আমরা ইমপ্লান্ট করি, কিন্তু মেইলের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা টোটাল স্কাল্পটাকে আমরা ট্রিম করে ফেলি। সো ডোনার এরিয়া ট্রিমিং এর পরে আমরা পেশেন্টদেরকে নিয়ে যাই, নিয়ে আমরা প্রসিজিওর রুমে যে ওটি বেড আছে, ওটি বেডে আমরা তাদেরকে এই পজিশনে একটু উপর হয়ে শোয়ার পরে আমরা এক্সপোজ করি বেসিক্যালি আমাদের যে ডোনার এরিয়া আছে অর্থাৎ অক্সিপিটাল এরিয়া, সেই এরিয়াটাতে আমরা মার্কিং করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ডোনার এরিয়া মার্কিং যখন হয়ে যায়, মার্কিং হওয়ার পরে এরপরে আমরা ওয়াশ দিই। ওয়াশ দেওয়ার পরে এই এরিয়াটাকে আমরা রেডি করি ফর এক্সট্রাকশন। সো ওয়াশের পরে আমরা এই জায়গাটায় লোকাল অ্যানেস্থেসিয়া দিই। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে এই এরিয়াটা যখন নাম হবে তখন আমরা এক্সট্রাকশন শুরু করি। এক্সট্রাকশন হলে ফলিকলগুলিকে আলাদা আলাদা করে তুলে নিয়ে আসে। দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, দিস ইজ কল্ড মোটর। এই মোটরের মাথায় এক ধরনের পাঞ্চ আছে। এই পাঞ্চগুলি সাধারণত আমরা 0.8, 0.9, 1 মিলিমিটার যে ডায়ামিটার, সেই ডায়ামিটার আমরা ইউজ করে থাকি। এই পাঞ্চের মাধ্যমে আমরা ফলিকলগুলিকে এক্সট্রাক্ট করি, ডোনার এরিয়া থেকে আলাদা আলাদা করে তুলে নিয়ে আসি। তুলে আনার পরে এই ফলিকলগুলি কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি প্রপার ওয়েতে স্টোর করতে হয়। দিজ আর দ্য স্টোরেজ। আমরা যদি একটা ডিশ দেখি, পেট্রি ডিশের ভিতরে এখানে রিঞ্জার সিলেক্টেড সলিউশন আছে এবং এই যে ফলিকলগুলিকে এক্সট্রাক্ট করা হলো, এই এক্সট্রাক্টেড ফলিকলগুলি আমরা এখানে প্রিজার্ভ করলাম উইথ 4 ডিগ্রি টেম্পারেচার, নিচে আইস থাকে। আমরা যদি এটাকে একটু ক্লোজ ভিউতে দেখি এই ফলিকলগুলিকে আন্ডার মাইক্রোস্কোপ, দিজ আর দ্য ফলিকলস, এক্সট্রাক্টেড ফলিকলস। এখানে দেখি এক একটা ফলিকলের মধ্যে দিস ইজ ফলিকুলার ইউনিট। হ্যাঁ, এটাকে আমরা একটা গ্রাফটও বলি। এই গ্রাফটের মধ্যে এক একটা গ্রাফটের মধ্যে কোনোটাতে এখানে 4টা হেয়ার দেখা যাচ্ছে, এখানে 2টা হেয়ার, এখানে 2টা হেয়ার, এখানে আবার 3টা হেয়ার দেখা যাচ্ছে, এখানে 2টা হেয়ার ছিল, একটা হেয়ার একটু ট্রানজ্যাকশন হয়েছে। সো দিজ আর দ্য follicles that is actually extracted from the donor area and it is under microscope. সো এই ফলিকুলগুলি আমরা সাধারণত মাইক্রোস্কোপের নিচে তোলার পরে ইনিশিয়ালি একটু দেখে নেই। দেখার উদ্দেশ্য হলো এটা প্রপারলি তোলা হচ্ছে কিনা, কোনো ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, কেটে যাচ্ছে কিনা, নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এই বিষয়গুলি দেখে যখন আমরা কনফার্ম হই তখন আমাদের টোটাল এক্সট্রাকশনটা আমরা কন্টিনিউ করি। সো এক্সট্রাকশন করার পরে আমরা মোটামুটি এক্সট্রাকশন আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ইউজুয়ালি 1.5 থেকে 2000 গ্রাফ যদি আমরা তুলি, এবং এটা তোলার পরে আমরা লাঞ্চ ব্রেকে চলে যাই। শর্ট লাঞ্চ ব্রেক, 20 to 30 মিনিটস একটা লাঞ্চ ব্রেক থাকে। লাঞ্চ ব্রেকের পর পরে আমরা পেশেন্টকে কি করি, আবার নিয়ে আসি এবং এখানে সুপাইন পজিশনে পেশেন্ট শোয়, চিত হয়ে শুয়ে থাকে। শোয়ার পরে আমরা রিসিপিয়েন্ট এরিয়ায় আমরা অ্যানেস্থেসিয়া দিই, যেহেতু ইমপ্লান্টেশন শুরু করব। এই রিসিপিয়েন্ট এরিয়া অ্যানেস্থেসিয়া সাধারণত আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হলো নার্ভ ব্লক আর একটা হলো রিং ব্লক। এবং আমরা জানি এখানে সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রাঅরবিটাল নার্ভ থাকে। এই দুইটা নার্ভকে সাধারণত ব্লক করি। এখানে অলরেডি সোয়েলিং দেখা যাচ্ছে, এখানে অলরেডি নার্ভ ব্লক করা হয়েছে। আর রিং ব্লকটা হলো আমরা জাস্ট ক্লোজ এরিয়াতে, পুরো এরিয়া জুড়ে আমরা রিং ব্লক দিই। রিং ব্লকে ইউজুয়ালি আমরা শুধুমাত্র লিডোকাইন ইউজ করি, আর নার্ভ ব্লকে লিডোকাইনের সাথে আমরা অ্যাড্রিনালিনটাও ইউজ করি। সো নার্ভ ব্লক দেওয়ার পরে আমাদের এরিয়া যখন অ্যানেস্থেসিয়া হয়ে যায় তখন আমাদের ইমপ্লান্টেশনটা বেসিক্যালি শুরু করে ফেলি। ইমপ্লান্টেশনটা আমরা শুরু করি এবং দিস ইজ হাউ ইমপ্লান্টেশন ওয়াজ ডান। ইমপ্লান্টেশনের অনেকগুলি মেথড আছে। কনভেনশনাল যে এফইউই মেথড, এফইউ মেথডে প্রথমে কি হয়, রিসিপিয়েন্ট এরিয়াটাতে এক ধরনের নাইফ দিয়ে আগে স্লিট তৈরি করা হয়, ফুটো করা হয়, করে ওই ফুটোগুলিতে পরে ফলিকুলগুলিকে গেঁথে দেওয়া হয়। এটা হলো কনভেনশনাল মেথড। আর আমরা যেটা করি এটা হলো মডিফাইড ফর্ম। মডিফাইড ফর্মে আসলে কোনো ফুটো বা স্লিট তৈরি করতে হয় না। এখানে সরাসরি এই যে ইমপ্লান্টারের মাধ্যমে কিন্তু আমরা ফলিকুলটাকে ডিরেক্টলি আমরা ইমপ্লান্ট করে দিচ্ছি। এটার সুবিধা হলো আমাদের এই ইমপ্লান্টার যেহেতু আমার হাতে আছে, সো এতে করে হেয়ার ফলিকুলের যে ডিরেকশন, হেয়ারের ডিরেকশনটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু জায়গায় হেয়ারের ডিরেকশন থাকে 45 ডিগ্রি, কিছু জায়গায় 30 ডিগ্রি, কিছু জায়গায় 15 ডিগ্রি। এই ডিরেকশনটা যদি প্রপারলি মেনটেন করা হয় তাহলে ওভারঅল ন্যাচারাল আউটলুক চলে আসে। সো এই ইমপ্লান্টারের মাধ্যমে যখন আমরা ফলিকলগুলিকে ইমপ্লান্ট করি তখন ডিরেকশনটা মেনটেন করা অনেকটাই ইজি। এবং এখানে প্রি এক্সিস্টিং স্লিট বা হোল করলে যেটা হবে ওইখানে একটু উজিং ব্লিডিং বেশি হয়, ওইখানে ট্রমা বেশি হয়। এখানে কিন্তু ট্রমা, উজিং ব্লিডিং এর পরিমাণটা অনেক কমে আসে। So this is a much better option than the conventional FUE. So after completing the implantation যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা যদি দেখি দিস ইজ রিসিপিয়েন্ট এরিয়া। এই রিসিপিয়েন্ট এরিয়া এই ফলিকুলগুলিকে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি ইমিডিয়েট আফটার implantation or immediate after transplantation. This is recipient area. So এই অবস্থায় যখন কমপ্লিট হয়ে যায় পেশেন্টকে, তখন আমরা পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য নিয়ে আসি। পোস্ট অপারেটিভ কেয়ারে নিয়ে আসার পরে তাকে প্রথমে অ্যাডভাইস করা হয়, তাকে প্রেসক্রাইব করা হয় মেডিকেশনসের জন্য। এখানে পোস্ট অপারেটিভ কেয়ারে সাধারণত রোগীদেরকে আমরা রিলিজ করে দিই, ওরা বাসায় চলে যায়, আমাদের সেন্টারে থাকতে হয় না, বিকজ দিস ইজ এ ডে কেয়ার, দিস ইজ ডে প্রসিজিওর। সো এই ধরনের পেশেন্টদেরকে আমরা তখন অ্যাডভাইস করি পোস্ট অপারেটিভ পিরিয়ডে কী কী মেডিকেশনস খাবেন, এগুলি আমরা অ্যাডভাইস করে দিই। এবং ইম্পর্টেন্ট হলো প্রেশার ব্যান্ডেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ব্যান্ডেজটা,
এই ব্যান্ডেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রেসার ব্যান্ডেজটা যদি আমরা না দেই, তাহলে যেটা হবে, এই জায়গায় যে আমরা অনেকগুলি অ্যানেস্থেটিক এজেন্ট দিয়েছি, প্লাস এখানে যে ট্রমা হয়েছে, ইনফ্লামেশন হবে, সোয়েলিং হবে। বিশেষ করে এখানকার লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলি অনেক সময় কি হয়, নিচে মেকানিক্যাল ফোর্সের কারণে নিচে নেমে আসে, আইলিড ইডিমা ডেভেলপ করে। তো আইলিড ইডিমা যখন ডেভেলপ করে চোখ বন্ধ হয়ে যায়, দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগে, অনেকে ভয় পেয়ে যায়। সেই জন্য ওইটাকে আমরা রিডিউস করার জন্য আমরা এই প্রেসার ব্যান্ডেজটা দিই। এতে করে এই আইলিড ইডিমাটা সাধারণত আমরা অ্যাভয়েড করতে পারি। This is very important. So saline spray is another very important for the patient undergoing hair transplant surgery, particularly in post-operative period, the first 5 to 7 days. This is very important. কারণ যেহেতু ফলিকুলগুলিকে আমরা এক জায়গা থেকে মোবিলাইজ করে আরেক জায়গায় ইমপ্লান্ট করেছি, এই ফলিকুলগুলি পার্মানেন্টলি এবং নর্মাল ব্লাড সার্কুলেশন এস্টাবলিশ করার জন্য এই সময়টা লাগে। সেই জন্য এই সময় আমরা কি করি, নর্মাল স্যালাইন স্প্রেটা আমরা সাপোর্ট দেই, যাতে করে তার নিউট্রিশনটা অন্তত মেনটেন হয়। এবং 5 থেকে 7 দিন সাধারণত আমরা অ্যাডভাইস করে থাকি এভরি হাফ অ্যান আওয়ার ইন্টারভেল, and it is from 6 a.m. to 12 p.m. To 12 midnight. So usually day after surgery আমরা পরের দিনে আমরা ইনিশিয়ালি একটা শ্যাম্পু ওয়াশ দিই। এই শ্যাম্পু ওয়াশটা খুব কেয়ারফুলি দিতে হয়। এই শ্যাম্পু ওয়াশ দেওয়ার পরে আমরা সাধারণত 7 দিন পরে ফাইনাল আরেকটা শ্যাম্পু ওয়াশের কথা বলি। and after 7 days of final shampoo wash, রিসিপিয়েন্ট এরিয়াটা কেমন লাগে সেটা একটু আমরা যদি দেখাই, জাস্ট লাইক দ্যাট। এখানে মনে হচ্ছে যে ছোট ছোট নতুন নতুন চুল আসতেছে। সো একটু যদি আমরা খেয়াল করি, সারাউন্ডিং স্কিনের সাথে এই স্কিনটার কিন্তু একটু কালার চেঞ্জ আসছে, বিকজ দেয়ার ইজ সাম সর্টস অফ ইনফ্লামেশন। সো এই কারণে এই কালার চেঞ্জটা আস্তে আস্তে ইন কোর্স অফ টাইম এটা স্বাভাবিক হয়ে যাবে। তো অনেক সময় পেশেন্টরা একটু নার্ভাস হয়ে যায় বা অনেক সময় জিজ্ঞেস করে এটার ব্যাপারে। সো দিস ইজ নর্মাল, এবং ইন কোর্স অফ টাইম ইট উইল বি নর্মালাইজড উইথ অ্যাডজাসেন্ট স্কিন কালার। So another important part of hair transplant surgery is PRP therapy after hair transplant surgery. এই পিআরপিটা বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির পরে আমরা অ্যাডভাইস করি হলো ট্রান্সপ্লান্টেড হেয়ার ফলিকলগুলি যাতে প্রপারলি অ্যান্ড বেটার ওয়েতে গ্রো করে এবং কুইকলি যাতে গ্রো করে, হেলদিয়ার ওয়েতে যাতে গ্রো করে, সেই জন্য আমরা পিআরপিটাকে অ্যাডভাইস করি। আপনারা জানেন পিআরপির মধ্যে বেসিক্যালি আসলে গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ আমরা জানি প্ল্যাটেলেটের মধ্যে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে। এই গ্রোথ ফ্যাক্টরগুলি বেসিক্যালি এই ট্রান্সপ্লান্টেড হেয়ার ফলিকলগুলিকে গ্রো করতে হেল্প করে। দ্যাটস ওয়াই আমরা সার্জারির পরে সাধারণত 4 থেকে 5টা সেশন এভরি মান্থস আমরা অ্যাডভাইস করে থাকি। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ইন এ নাটশেল হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এখন প্রত্যেকটা সার্জারি যেমন কমপ্লিকেশনস হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনস আছে, বাট দিস আর ভেরি নেগলিজিবল and it can be minimized if you go for with proper precaution as well as maintaining all sorts of hygiene and others important things that actually reduce or prevent the complications. কমন কমপ্লিকেশনস গুলি কি হয় আমরা একটু দেখি। সাধারণত পেইন, খুব মাইল্ড পেইন হয়, যেটা আসলে প্যারাসিটামল দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে যায়, অনেক সময় আসলে ওষুধেরও প্রয়োজন হয় না। সোয়েলিং হয়, যেটার কথা বললাম, লিড সোয়েলিং হয়ে যেতে পারে, ফোরহেড সোয়েলিং হয়, ইনফেকশন হয় রেয়ারলি। যদি প্রপার হাইজিন বা প্রপার স্টেবিলিটি মেনটেন করা হয়, ইনফেকশনের চান্স ইজ ভেরি লেস। নামনেস এটা খুব কমনলি থাকে, বিশেষ করে ডোনার এরিয়াতে আমরা যে ফলিকুলগুলি তুলি ওইখানে বেশ কিছু দিনের জন্য পেশেন্ট বলে যে এই জায়গাটা একটু অবশ অবশ লাগছে, টিংলিং সেন্সেশন অনেক সময় হয়, ইচিং হয় অনেক সময়। এই জিনিসগুলি অল দিজ আর টেম্পোরারি, এগুলি 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু চলে যায়। যারা পেশেন্টকে কাউন্সিলিং করাটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া অনেক সময় রিসিপিয়েন্ট এরিয়াতে পেপিউল, পাস্টিউল, নোডিউল, সিস্ট এই ধরনের কিছু লেশন হতে পারে, যেগুলি ইন কোর্স অফ টাইম আস্তে আস্তে চলে যায়, বা কিছু মেডিকেশনসের মাধ্যমে এগুলিকে ম্যানেজ করা যায়। এগুলি these are the very minor side effects, complications. So আমি যদি একটু শেয়ার করি, আমাদের দেশে আসলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে আমরা অনেকে হয়তো জানি না, এবং আমরা গত বেশ কয়েক বছর ধরেই এই সার্জারিটা আমরা করছি। সো এই সার্জারির আসলে রেজাল্টটা কি, সার্জারি সম্পর্কে অনেকগুলি মিসকনসেপশন সাধারণ মানুষের মধ্যে আছে, এবং রুগীরা আমাদেরকে জিজ্ঞেস করে। প্রথমত হলো যে এই ট্রান্সপ্লান্ট
করার পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? তো এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু আমরা অনেক সময় শুনি, এবং ডেফিনেটলি এখন পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্টের ইতিহাসে ক্যান্সার হওয়ার কোনো আসলে রেকর্ড আমরা পাইনি বা কোনো স্টাডিতে দেখা যায়নি। রিগার্ডিং দ্য সেফটি, সবার আগে পেশেন্টকে এটা এনশিওর করা যে হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ রিয়েলি ভেরি সেফ প্রসিডিউর। রিগার্ডিং দ্য সেফটি, সো ইট ইজ এ ভেরি সেফ প্রসিডিউর যদি আমরা প্রপার কোয়ালিটি মেনটেন করি, প্রিকশনসগুলি আমরা প্রপারলি নেই, স্টেরিলিটিগুলি যে মেনটেন করি, অর্থাৎ একটা সার্জারির যে যে জিনিসগুলি আসলে আমাদের প্রপারলি টেক কেয়ার করার দরকার, নজর দেওয়া দরকার, সেই জায়গায় যদি আমরা প্রপারলি যদি আমরা ফোকাস করি, তাহলে ডেফিনেটলি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি ইজ এ ভেরি সেফ সার্জারি। সো রেজাল্টের বিষয়ে যদি আসি, ট্রান্সপ্লান্ট করার পরে আমরা তো বললাম 7 দিন পরে একটা শ্যাম্পু ওয়াশ দিলাম, 14 দিন পর থেকে কিন্তু আমরা সাধারণত মেডিকেশনসগুলি শুরু করি, বিশেষ করে পোস্ট ট্রান্সপ্লান্ট যে মেডিকেশনস, অ্যান্টিবায়োটিক, সিডেটিভস বা প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলি সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে আমরা শেষ করে ফেলি। এরপরে 14 দিন পর থেকে আমরা পেশেন্টদেরকে সাধারণত অ্যাডভাইস করি অ্যানাদার মেডিকেশনস, বিশেষ করে যাদের কমপ্লিট বল্ডনেস না, যাদের দেখা গেল পার্শিয়াল বল্ডনেস আছে, কিছু তার ডিজিজ হেয়ার আছে, তাদের ক্ষেত্রে ওই ডিজিজ হেয়ারগুলিকে টেক কেয়ার করার জন্য আমরা কিন্তু ইভেন আফটার 7 to 14 ডেজের মধ্যে আমরা শুরু করি। তাকে যদি মিনোক্সিডিল সে আগে পেত, সে যদি ফেনাস্টারাইড বা ডুরাস্টারাইড এই ধরনের ড্রাগ যদি সে ব্যবহার করতো, তাহলে এই ড্রাগগুলি কিন্তু আমরা শুরু করে দিই আফটার 1 to 2 উইকস অফ সার্জারি। সো এই মেডিকেশনগুলি অ্যাডজাস্ট করে দেওয়া হয় এবং এগুলি চলে, এবং পাশাপাশি পিআরপির জন্য আমরা একটা সেট আপ দিয়ে দিই ওয়ান্স ইন এ মান্থ, সেটাও চলতে থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ট্রান্সপ্লান্টের পরে যে রেজাল্ট, এই যে এত কষ্ট করা হলো, পেশেন্ট কষ্ট করলো, আমাদের হোল টিম, ইউজুয়ালি সার্জারির জন্য আমাদের প্রায় 10 থেকে 12 জনের একটা টিম লাগে, এবং এই টিমে সাধারণত সার্জন, সাথে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সার্জনরা থাকে, এবং পাশাপাশি কিছু টেকনিশিয়ানের একটা টিম থাকে। সবকিছু মিলে দিস ইজ এ টিম ওয়ার্ক। সো এই টিম একদম সকাল আমরা সাধারণত 9টা থেকে কাজ শুরু করি, আমাদের শেষ হতে হতে ইউজুয়ালি 1.5 থেকে 2,000 গ্রাফ লাগাতে 5টা 6টা বেজে যায়। ইউজুয়ালি 6 থেকে 7 ঘন্টা সময় আমাদের লাগে, কারণ এখানে কিছু প্রসিডিউর আছে, ড্রয়িংয়ে সময় যায়, তারপর পেশেন্টের যে আদার স্ট্রিমিং করতে হয়, ওয়াশ করতে হয়, এই জায়গাগুলিতে আমাদের কিছু সময়ের প্রয়োজন। সবকিছু মিলে আমাদের 1.5 থেকে 2,000 গ্রাফের জন্য 6 to 7 আওয়ার্স ইজ গুড এনাফ। সো পেশেন্টের নেক্সট কোয়ারিজ হলো, এই যে ট্রান্সপ্লান্ট আমি করলাম, করার পরে আমার রেজাল্ট আমি কবে পাবো? তো প্রথমত একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা বলি, এই যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম, হেয়ার ট্রান্সপ্লান্টে বেসিক্যালি আমরা যেটা করলাম হেয়ার ফলিকল ট্রান্সপ্লান্ট করলাম, অর্থাৎ চুলের যে গোড়া, এই ফলিকলের মধ্যে যে চুলটা থাকে, এই চুলটা কিন্তু প্রথম 1-2 সপ্তাহ একটু বড় হয়, বড় হওয়ার পরে এরপর কিন্তু এই চুলগুলি পড়ে যায়, অনেকটাই পড়ে যায়, এটাকে শক লস বলে। তো এই যে পড়ে যাওয়া, এটা 3 মাস, প্রথম 3 মাসের মধ্যে কিন্তু এই পড়ে যাওয়াটা অব্যাহত থাকে। সুতরাং আমাদেরকে অবশ্যই পেশেন্টদেরকে আগে কাউন্সিলিং করে বলে দিতে হয় যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, না হলে পেশেন্টরা অনেক সময় নার্ভাস হয়ে যায়। কারণ হলো পেশেন্ট ট্রান্সপ্লান্ট করার পরে 3 মাস, 2.5-3 মাসের সময় যখন দেখে তার পুরো মাথা খালি, কোনো চুল দেখা যাচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই সে নার্ভাস হবে। সো আফটার 3 মান্থস যেই ফলিকলগুলিকে আমরা ইমপ্লান্ট করলাম, ওই ফলিকল থেকে কিন্তু হেয়ার গ্রো করা শুরু করে, এবং হেয়ারগুলি যখন আস্তে আস্তে গ্রো করা শুরু হয়, আমরা 5 থেকে 6 মাসের মধ্যেই মোটামুটি কিন্তু আমরা একটা রেজাল্ট, দৃশ্যমান একটা ফলাফল কিন্তু আমরা দেখতে পাই। তখন পেশেন্টদের মধ্যেও কিন্তু একটা কনফিডেন্স বা পেশেন্টের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা খেয়াল করি, এবং সেই সময়টায় ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পেশেন্টদেরকে আমরা কাছে রাখি, এবং পেশেন্টরা যাতে কন্টিনিউয়াস আমাদের মনিটরিং ফলো আপে থাকেন, সেটা আমরা খেয়াল রাখি। সো কমপ্লিট রেজাল্ট পাওয়ার জন্য, পরিপূর্ণ ফলাফল পাওয়ার জন্য ছেলেদের ক্ষেত্রে সাধারণত 8 থেকে 12 মাসের মধ্যে ট্রান্সপ্লান্টের রেজাল্টটা চলে আসে, আর মেয়েদের ক্ষেত্রে একটু সময় লাগে, 12 থেকে 18 মাস সময় লাগে। সো এই ইনফরমেশনগুলি আমরা সাধারণত সার্জারির আগেই এই বিষয়গুলি কাউন্সিলিং করে নিই, পেশেন্টকে সবকিছু ব্রিফ করে নিই, যাতে পেশেন্ট মেন্টালি ওইভাবে প্রিপেয়ার থাকে। সো আমি গত প্রায় 6-7 বছর ধরে কাজ করছি এই ফিল্ডে। আমি কিছু ছবি শেয়ার করবো। আপনারা জানেন ইটস ইজ এ লং প্রসেস। একটা ট্রান্সপ্লান্ট আজকে যদি আমি করি, এটা রেজাল্ট পেতে আমার 1 বছর সময় লাগে। সো বুঝতেই পারছেন, ইটস এ নিডস এ হিউজ এক্সপেরিয়েন্স।
আমার সংক্ষিপ্ত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার কিছু পেশেন্টের রেজাল্ট একটু শেয়ার করবো আপনাদের সাথে। পরেই আমরা সাধারণত চলে যাব আমাদের অ্যাজ ইউজুয়াল সেকেন্ড যে পার্ট, কোশ্চেন আনসার সেশনে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনার যদি প্রশ্ন থাকে আপনারা মেসেঞ্জারে কাইন্ডলি যদি কোশ্চেন করেন, আমরা চেষ্টা করবো কোশ্চেনের আনসারগুলি দেওয়ার জন্য। সো দিস ইজ কেস 1। এই ভদ্রলোক অন দ্য লেফট সাইড এই অবস্থায় আসছিলেন। আসার পরে এটা কিন্তু জাস্ট আফটার 5 মান্থস সিনারিও, 5 মাস পরের ছবি। ডেফিনেটলি পরের দিকে তার এটা ইমপ্রুভমেন্ট আরো ভালো হবে, কারণ কমপ্লিট রেজাল্ট পেতে আমাদের সাধারণত সময় লাগে, যেটা আমরা বললাম 8 থেকে 12 মাস সময় লাগে। সো দিস ইজ কেস 2। এই ভদ্রলোক অন দ্য লেফট সাইড এই অবস্থায় আসছিলেন, and this is after 8 months of surgery, and this is case 3. এটাও প্রায় 8 মাস পরের রেজাল্ট। দিস ইজ কেস 4। এটাও প্রায় 7-8 মাস পরের ফলাফল। দিস ইজ কেস 5। এটা প্রায় 6 মাস, after 6 months of surgery. And this is another patient from the left side. He is before surgery and just after surgery. On the right side, it is after 7 months of surgery. And this is another patient on the left side before surgery, and on the right side after 7 months of surgery. Definitely he will develop better after 4 to 5 months, or that is after completing the 12 months target session. This is another case. On the left side, as see that this before surgery and after 6 months of surgery on the right side of the picture. And এই ছবিটাতে আমরা একটু ডিটেলস দেখানোর চেষ্টা করবো। লেফট সাইডের ছবিটা হলো জাস্ট বিফোর সার্জারি, আর রাইট সাইডটা হলো জাস্ট ইমিডিয়েট আফটার সার্জারি। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই পেশেন্টের কিন্তু টোটাল এরিয়াটা বল্ড। এটাকে আমরা গ্রেড 7 বলি, অ্যাকর্ডিং টু হ্যামিল্টন ক্লাসিফিকেশন। দিস ইজ গ্রেড 7 বল্ডনেস, যেখানে আসলে কমপ্লিট বল্ডনেস আমরা বলতে পারি। সেই কমপ্লিট বল্ডনেসের জায়গায় আমরা যদি খেয়াল করে দেখি, আমরা কিন্তু তার ক্রাউনে, অর্থাৎ যে সেন্ট্রাল পার্ট উপরে, এই জায়গা কিন্তু আমরা ইনিশিয়ালি ট্রান্সপ্লান্ট করিনি। যেহেতু টোটালি বল্ড, এই ধরনের পেশেন্টগুলিতে সবার আগে আমাদের টার্গেট হলো তার হেয়ার লাইনটা তৈরি করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হেয়ার লাইনটা তৈরি করে এবং ফ্রন্টাল এরিয়া 30 to 40% এরিয়া আমরা কাভার করার চেষ্টা করি, এবং এই এরিয়া কাভারেজের জন্য আমাদের অ্যারাউন্ড 3000 প্লাস গ্রাফট প্রয়োজন হয়, এবং অ্যাকর্ডিংলি এই ভদ্রলোকের আমরা এই ফ্রন্টাল 30-40% এরিয়া অ্যালং উইথ হেয়ার লাইন আমরা এটা করেছি। এবং করার পরে আমরা যদি দেখি আফটার 10 months of surgery, just after 10 months of surgery, how he looks like. This is how he looks like. তার সামনের এরিয়ার কাভারে, এই সামনের চুল এবং হেয়ার লাইন কিন্তু তার টোটাল আউটলুকটাকে চেঞ্জ করে ফেলেছে। যদি আমরা এই চুলগুলি সামনে না লাগাতাম, আমরা যদি ক্রাউন এরিয়া লাগাতাম, তাহলে সামনের এই জায়গাটা টাক দেখা যেত, তাতে করে কিন্তু তার আউটলুকটা সুন্দর হতো না। সো ফেস টু ফেস আমরা যদি চিন্তা করি, চিন্তা করি, তাহলে ডেফিনেটলি কমপ্লিট বল্ড যারা আছেন, যারা গ্রেড 7-এ আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের প্রথমে আমাদের প্ল্যানিং এর মধ্যে হেয়ারলাইন আসবে এবং ফ্রন্টাল 30 or 40% এরিয়া কাভারেজ। যখন তার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, তার আউটলুকে চেঞ্জ আসবে, তখন কিন্তু ডেফিনেটলি পরবর্তীতে মিডল পোর্শন এবং ক্রাউনের জন্য কিন্তু তখন আমরা ড্রাইভ দিতে পারবো এবং ওই জায়গাটা আমরা কভার করতে পারবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডোনার এরিয়ার সবচেয়ে ভালো ফলিকলগুলিকে আমরা চাই সামনে দিকে ইমপ্লান্ট করার জন্য, কারণ সামনের আউটলুকটাই আসলে চুলগুলি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা অনেক বেশি গুরুত্ব বহন করে। সেটা আরেকটা কেস। লেফট সাইডে যদি দেখি, পেশেন্ট এই অবস্থায় আমাদের কাছে আসছে ইমিডিয়েট আফটার হেয়ার ট্রান্সপ্লান্টেশন। তার ফলিকলগুলি যদি আমরা একটু দেখি, এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আফটার 8 months of surgery, how he looks like. সো ইম্পর্টেন্ট ইস্যু হলো, সব পেশেন্টের কিন্তু রেসপন্সটা একই রকম হবে না, পার্সন টু পার্সন ভেরি করবে। এখন এই যে ফ্যাক্টরগুলি আসলে ট্রান্সপ্লান্টের রেজাল্ট বা কোয়ালিটিতে ভেরি করে, তার মধ্যে অন্যতম প্রধান তো ডেফিনেটলি বললাম যে কোয়ালিটি অফ দ্য সার্জন, কোয়ালিটি অফ দ্য সার্জারি, অ্যাজ ওয়েল অ্যাজ সিলেকশন অফ দ্য কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি কোয়ালিটি অফ দ্য হেয়ার ফলিকলের কোয়ালিটি যদি ভালো হয়, ডেফিনেটলি হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট অবশ্যই ভালো আসবে।
এই এই পেশেন্ট, এটা আরেকজন ভদ্রলোক। ওনার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, ওনার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট লস্ট। সেক্ষেত্রে ওনারও আমরা হেয়ার লাইনটা তৈরি করেছি এবং ওনারও আমরা ফ্রন্টাল এরিয়াটাই 30-40% মতো কাভারেজ করেছি। এবং আমরা যদি দেখি আফটার 8 মান্থস অফ সার্জারি তার আউটলুকটা কেমন হয়েছে, মোটামুটি আমরা একটু কম্পেয়ার করতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি হাউ টোটাল তার আউটলুকই চেঞ্জ হয়ে গেছে। দ্য সিনারিও ইজ টোটালি চেঞ্জ। দ্যাটস ওয়াই হেয়ার লাইন অ্যান্ড ফ্রন্টাল হেয়ার্স আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেক অ্যান ইমপ্রেশন। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা কখনোই গড গিফটের যে ডেন্সিটি বা গড গিফটের যে আউটলুক, কখনোই এটা আমরা আনতে পারবো না। আমরা বেসিক্যালি যেটা চেষ্টা করি, পেশেন্টের একটা আউটলুকে ইমপ্রুভমেন্ট আনা, যেটা পেশেন্টের ওভারঅল কনফিডেন্সটাকে ডেভেলপ করবে। সেই জন্য হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলি পেশেন্টের সাথে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ খুব বেশি অপটিমিস্টিক পেশেন্ট বা আনরিয়েলিস্টিক পেশেন্টের কাছে যখন আমরা পড়ে যাব, তখন কিন্তু আমরা যদি এই ইনফরমেশনগুলি শেয়ার না করি বা এই কাউন্সেলিংগুলি না করি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। So this is another patient before and just after 1 year of surgery. দেখতেই পাচ্ছেন কিভাবে একটা দিস ইজ অলসো গ্রেড 7 পেশেন্ট বল্ডনেস। এখানে আমরা ঠিক একইভাবে ইনিশিয়ালি আমরা ফ্রন্টাল এরিয়া কাভারেজ করেছি, ফ্রন্টাল 30-40% একটা হেয়ার লাইন তৈরি করা হয়েছে। এবং চেহারার যে চেঞ্জ আমরা যদি একটু দেখি, অনেক সময় তো আমরা বুঝতেও পারবো না যে আসলে সেম পেশেন্ট। This is how hair transplant can change a person's total outlook as well as his confidence and his everything, his total life. এটা আসলে এক্সপ্রেস করা অনেক সময় ডিফিকাল্ট। পেশেন্টদের, বিশেষ করে ইয়াং পেশেন্ট যারা আছে, তারা যখন ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই রেজাল্টগুলি পায়, ডেফিনেটলি আসলে তাদের এক্সপ্রেশন বলি বা তাদের আউটলুকের কথা বলি, সেটা আনথিঙ্কেবল। এবং তারা তাদের ইমপ্রেশন, তাদের কনফিডেন্স রিয়েলি, মানে এটা অন্যরকম একটা ফিলিংস। এবং এটা সেইভাবে একটা পেশেন্টকে চেঞ্জ করে দেয়। So this is our another patient. He is a young man. আর্লি বল্ডনেস শুরু হয়েছে। তার ক্ষেত্রে আমরা প্রথমে হেয়ার লাইন তৈরি করি এবং তাকে একটা আউটলুক দেওয়ার চেষ্টা করেছি। এবং এটা 6 মান্থস আফটার সার্জারি, 6 মাস পরে সার্জারির আউটলুকটা যদি আমরা এটা দেখি। সো দিস ইজ অল অ্যাবাউট the results. And another patient, and he is a young guy, 24 years. আমরা যদি দেখি just after 10 months of surgery, how a hair transplant surgery can change a person's total outlook, total confidence, everything. So regarding the experience of hair transplant surgery, these are the few cases I have shared with you. So, and briefly, I have tried to provide you some sort of information. সংক্ষেপে যতটুকু সম্ভব আসলে চেষ্টা করেছি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে এই অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আসলে জানি না আপনাদের হয়তো কতটুকু কাজে লাগবে। আশা করি কিছুটা হলেও ইনফরমেশন আপনাদের কাছে যাবে। এবং এই সার্জারিটা আমাদের দেশে এখন হচ্ছে এবং খুব সাকসেসফুলি যে এই সার্জারিটা আমাদের দেশে হচ্ছে, সেই ইনফরমেশনটা আমি মনে করি জানা প্রয়োজন। কারণ বাংলাদেশে এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ইটস এ ভেরি কমন ডিজিজ। ইভেন মোর দেন 1% অফ দ্য পিপল আর সাফারিং, প্রায় মোর দেন 1%। সো সেটা যদি আমরা চিন্তা করি, আমাদের হিউজ নাম্বার অফ পেশেন্টস, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন ফর অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এর আগে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার কিছু মেডিকেল ট্রিটমেন্ট, কিছু প্রসিডিউরাল ট্রিটমেন্ট আমরা আলোচনা করেছি। সো অল দিস ট্রিটমেন্টস আর সাপোর্টিভ ট্রিটমেন্ট। বাট when a patient get bald, যখন কমপ্লিটলি বল্ড হয়ে যাবে, তখন মেডিকেশনসে কোনো কাজ হয় না, তখন পিআরপিতে কোনো কাজ হবে না, মাইক্রোনিডলিং থেরাপি, অল আদার থেরাপিতে কিন্তু আসলে কোনো কাজ হবে না। তখন অনলি সলিউশন ইজ হেয়ার ট্রান্সপ্লান্টেশন। And hair transplantation is, again, I can say it's a safe surgery. So আমরা যদি এই ধরনের পেশেন্টদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আমরা যদি তাদেরকে এই সাপোর্টটা দিই, এই মেসেজটা আমরা দিতে পারি যে
it's possible to go for this patient, to treat these patients with a quality hair transplant surgery. So আজকে আমাদের হাতে সময় আছে 10-15 মিনিট। যদি প্রশ্ন থাকে আমার মনে হয় আমরা প্রশ্নের উত্তরে যেতে পারি। আমি একটু দেখতে চাই। রিয়াদ, যদি আমাকে শুনতে পাই, রিয়াদ কি একটু লিংকটা দিবা? আমি একটু প্রশ্নগুলি দেখব, কোনো প্রশ্ন আসছে কিনা আমি একটু প্রশ্নগুলি দেখতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ রিয়াদ, আমি পেয়েছি। স্যার, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওই অ্যাক্সিস মেডিকেল স্কুল গ্রুপে ঢুকে তারপর হচ্ছে প্রশ্নগুলো দেখতে পারেন। অ্যাক্সিস মেডিকেল গ্রুপে আমি অ্যাক্সিস মেডিকেল গ্রুপে যাব না? অ্যাক্সিস মেডিকেল গ্রুপ, ওকে ফাইন, যাচ্ছি। অ্যাক্সিস মেডিকেল গ্রুপের আচ্ছা, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমার কিছু প্রশ্ন আমরা পেয়েছি। মেডিকেল গ্রুপে যাব না, বাংলাদেশে এই টোটাল প্রসিডিউরের খরচ কেমন? আপনার বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট। স্যার, আপনার মোবাইলের সাউন্ড একটু মিউট করে দিলে ভালো হয়। ওকে ওকে। আচ্ছা, খরচের যে বিষয়টা মাঝার, বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টের কস্টিংটা আমরা আসলে অ্যাসেস করি হলো পার গ্রাফট হিসাবে, এবং সারা ওয়ার্ল্ডে স্ট্যান্ডার্ডে গ্রাফট ফাইন্যান্সিয়াল মেজারমেন্টটা করা হয় পার গ্রাফট হিসাবে। এটা 30, 40, 50, ইভেন কিছু কিছু বাংলাদেশে বেশ কয়েকটা সেন্টারে হয়, কিছু কিছু ক্ষেত্রে 100 টাকা পার গ্রাফট চার্জ করা হয়। আমাদের সেন্টারে যেটা আমরা রিজনেবল, অ্যারাউন্ড 40 টাকার মতো পার গ্রাফট আমরা নিয়ে থাকি। মোহাম্মদ মাজহারুল ইসলামের আরেকটা হলো, ডোনার এরিয়া কি অনলি অক্সিপিটাল এরিয়া? না, ডোনার এরিয়া কিন্তু আসলে প্রাইমারি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডোনার এরিয়া ইজ অক্সিপিটাল এরিয়া। এর বাইরে অনেকের ডোনার এরিয়া অনেক সময় অক্সিপিটাল এরিয়া পুয়ার থাকে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু বিয়ার্ড এরিয়াতে যেতে পারি, এক্সিলারি হেয়ারে যেতে পারি, পিউবিক হেয়ারে যেতে পারি, বডি হেয়ারে যেতে পারি। বাট দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য বেস্ট কোয়ালিটি ডোনার কিন্তু ডোনার এরিয়া ইজ অক্সিপিটাল এরিয়া, দেন বিয়ার্ড এরিয়া। এই দুইটা এরিয়া হলো সবচেয়ে ভালো ডোনার এরিয়া। এই দুই এরিয়া থেকে আমরা হেয়ার ফলিকল আমরা ডোনার হিসাবে নিতে পারি এবং ইমপ্লান্ট করতে পারি। আলিয়া আম্বার, ওনার একটা প্রশ্ন হলো, সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টেশন আর দোজ নিউ হেয়ার রুট বিকাম স্ট্রং অ্যাজ নর্মাল হেয়ার রুট? অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্টেশনে আমরা যেটা করছি, আমরা কিন্তু হেয়ারের কোয়ালিটি বা গুণগত কোনো পরিবর্তন কিন্তু আমরা করছি না। বেসিক্যালি এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে এক জায়গার হেয়ার ফলিকলটাকে মোবিলাইজ করে আমরা আরেকটা জায়গায় দিচ্ছি। কারণ একটা মানুষের সামনে যদি টাক হয়, বল্ড হয়, তার পিছনে যতই চুল থাকুক তার আউটলুক কিন্তু ভাল লাগবে না, আউটলুকের মধ্যে একটা বিশাল বড় ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি করবে। আমাদের উদ্দেশ্য হলো পিছনের যে এই চুল, এত চুল যেটা আউটলুকে আসলে খুব ভূমিকা রাখে না, সেখানকার কিছু চুল এনে সামনের দিকে এমনভাবে ডিজাইন করা, এমনভাবে ইমপ্লান্ট করা যাতে তার আউটলুকে চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই হেয়ার ট্রান্সপ্লান্টেশনকে আমরা বলি ইটস অ্যান আর্ট অলসো। সো এই যে মোবিলাইজেশন, এই মোবিলাইজেশনে কিন্তু বেসিক্যালি ফলিকলের কোনো কোয়ালিটি বা হেয়ারের কোনো কোয়ালিটিতে কিন্তু আমরা খুব বেশি চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, এখানে পিছনে থাকা অবস্থায় এই ফলিকল থেকে হেয়ারটা যেভাবে গ্রো করতো, যেই কোয়ালিটিতে গ্রো করতো, সেই কোয়ালিটিতে কিন্তু
ট্রান্সপ্লান্টেড এরিয়া রিসিপিয়েন্ট এরিয়ায় কিন্তু হেয়ারটা সেম কোয়ালিটি নিয়ে গ্রো করবে। পিছনে যদি থিকনেস যদি থাকে হলো 30 মাইক্রন, সামনেও কিন্তু 30 মাইক্রনই হবে। পিছনে 40 থাকলে এটা 40 হবে, 50 থাকলে 50 হবে। সুতরাং এই যে গুণগত কোনো পরিবর্তন কিন্তু আমরা খুব বেশি করতে পারি না। হ্যাঁ, তবে এটাকে অনেক বেশি স্ট্রঙ্গার করা যায় এবং গ্রোথটাকে একটু এনহ্যান্স করতে পারি, যে জন্য আমরা ইমিডিয়েট আফটার সার্জারি আমরা সাধারণত পিআরপি অ্যাডভাইস করে থাকি। পিআরপিতে আমরা জানি অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে প্ল্যাটিলেটের মধ্যে। সেই গ্রোথ ফ্যাক্টরগুলি বেসিক্যালি এই ট্রান্সপ্লান্টেড হেয়ার ফলিকলগুলিকে স্টিমুলেট করে হেয়ার গ্রোথে হেল্প করে। আচ্ছা, এম এন আলম সিদ্দিক, তার কোশ্চেন হলো হোয়াট অকার্স ইন কেস অফ ডোনার এরিয়া। আচ্ছা, আমার মনে হয় আলম যেটা জানতে চেয়েছে, ডোনার এরিয়াতে যদি আমরা ফলিকুলগুলি নিয়ে আসি তাহলে ডোনার এরিয়ার ডেন্সিটিটা কমে যাবে কিনা। ডেফিনেটলি আমরা হেয়ার ট্রান্সপ্লান্টে কি করছি, আমরা কিন্তু চুলটা আনছি না, শুধু হেয়ার আনছি না, কিন্তু হেয়ারের রুটটা সহ নিয়ে আসছি। সো আসলে আল্লাহ তো সবচেয়ে বড় সার্জন বা বড় শিল্পী, আল্লাহ আসলে এগুলি সবই জানতেন আমাদের যে ক্রিয়েচার। উনি এমন ভাবেই এই ডোনার এরিয়াতে চুলগুলি দিয়েছেন, ওইখান থেকে যদি আমরা 50% হেয়ার ফলিকল যদি আমরা মোবিলাইজ করে নিয়ে আসি, বাকি যে 50% হেয়ার ফলিকল থাকে বা চুল থাকে, সেই চুলগুলি পিছনের আউটলুকটাকে নর্মালি মেনটেন করার জন্য যথেষ্ট। সেই জন্য ইউজুয়ালি আমাদের পিছনের দিকে 15 to 20,000 হেয়ার ফলিকল থাকে, গ্রাফট থাকে। সেখান থেকে আমরা যদি 50% 7,000 8,000 বা 8,000 গ্রাফট যদি আমরা নিয়ে আসি, বাকি যে 7-8,000 গ্রাফট থাকবে, চুল থাকবে, আমরা জানি প্রতিটা গ্রাফটে গড়ে আড়াইটা চুল থাকে একটা হেলদি পার্সনের, এবং যার কোয়ালিটি অফ হেয়ার ফলিকল ভালো, তাদের ক্ষেত্রে একটা ফলিকলে গড়ে আড়াইটা চুল থাকে। সেই হিসাবে ফলিকলের হিসাব আর চুলের হিসাব কিন্তু একটু ভিন্ন, খেয়াল করতে হবে। আমরা যখন বলবো যে তাকে 3,000 গ্রাফট দিব বা 2,000 গ্রাফট দিব, 2,000 গ্রাফট দেওয়া মানে কিন্তু 5,000 চুল দেওয়া, কারণ একটা গ্রাফটে যদি গড়ে আড়াইটা করে আমরা ধরি। সো এই গ্রাফটের হিসাবটা হলো এরকম, একটা গ্রাফটে গড়ে আড়াইটা থাকে, কোনো গ্রাফটে একটা চুল থাকে, কোনো গ্রাফটে 5টাও চুল থাকে। সো যাদের ডোনার এরিয়া ভালো তাদের দেখা যায় ম্যাক্সিমামে 2টা 3টা 4টা 5টাও থাকে, আর যাদের ডোনার এরিয়া দুর্বল তাদের কিন্তু ম্যাক্সিমামে দেখা যায় সিঙ্গেল হেয়ার ফলিকল বা ম্যাক্সিমাম ডাবল হেয়ার ফলিকল, ট্রিপল বা মানে 4টা 5টার ফলিকল খুব একটা পাওয়া যায় না। সেই প্রেক্ষিতে এই ডোনার এরিয়া থেকে যদি আমি 50% ফলিকল আমি যদি তুলে নেই বা হেয়ার তুলে নেই, বাকি 50% ইজ গুড এনাফ টু গিভ দ্য অলমোস্ট নর্মাল আউটলুক। কিছু ডেন্সিটি কমবে কিন্তু সেটা তার আউটলুকে খুব বেশি সমস্যা করবে না। আর যেটা আমরা তুলে নিয়ে আসলাম ফলিকল গোড়াসহ নিয়ে আসছি, কিন্তু সুতরাং এই জায়গাটা কিন্তু ফাঁকা হবে, অ্যাজ এ রেজাল্ট ডেন্সিটি কিছুটা কমে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এম এন আলম সিদ্দিক আরেকটা প্রশ্ন করেছেন কমন স্কিন ডিজিজের উপর। আচ্ছা, কমন স্কিন ডিজিজের উপর লেকচার নিলে উপকার। হ্যাঁ, এম এন আলম, আমরা বোধহয় নেক্সট ক্লাসগুলি ইনশাল্লাহ কমন স্কিন ডিজিজের উপর নিব। এর মধ্যে একটা হলো একনি, দিস ইজ এ ভেরি কমন স্কিন ডিসঅর্ডার। অ্যানাদার ইজ ভিটিলিগো, সেতি, এটাও কমন স্কিন ডিসঅর্ডার। এবং থার্ড ওয়ান হবে আমরা জানি একজিমা। হ্যাঁ, এবং এটা দিস ইজ এ ভেরি কমন স্কিন প্রবলেম। সুতরাং নেক্সট ক্লাসগুলি আমি চেষ্টা করবো এই কমন স্কিন প্রবলেমগুলি নেওয়ার জন্য, এতে করে হয়তো সবাই আরেকটু বেশি উপকার হবে। আজকে মূলত এই ট্রান্সপ্লান্ট সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়ার অর্থ হলো যাতে এই নলেজটা আমাদের থাকে যে আমাদের দেশে এখন খুব সাকসেসফুলি আমরা করছি এবং দিস ইজ রিয়েলি রিওয়ার্ডিং সার্জারি। আমি যদি এতটুকু বলি যে একটা পেশেন্ট অনুভূতিটা যদি বলি, যে অনেক সময় আমরা ডাইং পেশেন্টকে, শখের পেশেন্টকে যখন আমরা রিকভারি করে নিয়ে আসি, হ্যাঁ, ঠিক এই একটা বল্ড ইয়াং ম্যান যে ইউনিভার্সিটিতে পড়ছে, তার মাথায় যখন 1-2 বছর পরে মাথা ভর্তি চুল থাকে, তার মধ্যে ফিলিংসটা অনেকটা ওই রকম হয় যে সে তার নতুন জন্ম হয়েছে, নতুন জীবন সে ফিরে পাইছে। এই যে এক্সপ্রেশনগুলি, এগুলি হয়তো আমরা যদি ক্যামেরা মানে একটু ভিডিওতে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম যে আসলে তাদের এক্সপ্রেশনটা কিরকম। ইন দ্যাট রেসপেক্ট, হেয়ার ট্রান্সপ্লান্টেশন and treatment of hair disorder is really very very important, very very vital, এবং নিঃসন্দেহে এটার গুরুত্ব অপরিসীম। এবং এই হেয়ারের ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, প্রসিডিউরাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, অ্যাজ এ হোল A to Z ট্রিটমেন্ট এখন আমাদের দেশে খুব সফলভাবে এবং সুন্দরভাবে হচ্ছে। সুতরাং এই মেসেজটা দেওয়া আর আমার কিছু কাজের অভিজ্ঞতা
আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি জানি না কতটা উপকৃত আপনারা হয়েছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলি থেকে আমরা কমন স্কিন ডিসঅর্ডারগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এবং চেষ্টা করব সেই জায়গায় আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং সুন্দর এবং সুস্থ নিরাপদে থাকেন। সবার জন্য অনেক দোয়া রইল। আজকে তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।